আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। Recording in progress. আপনারা যারা জুমে বা লাইভে আছেন তারা কি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পারতেছেন? একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। অনেকেই জানেন আজকে ক্লাস হচ্ছে। আজকে কিছু অঙ্ক দাগিয়ে দেওয়া হবে এবং আপনার অঙ্ক করে দেওয়া হবে। আপনারা যারা লাইভে আছেন সবাইকে একটু কষ্ট করতে বলবো যে ক্লাসটা যাতে একটু শেয়ার করে মেনশন করে বন্ধুদের জানায় দেয়। হ্যাঁ, আপনাদের আজকের এক্সাম কেমন হলো অবশ্যই কমেন্ট। আজকে অঙ্ক লাগিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমি এই ক্লাসটা আপনাদের ফ্রি গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেই, পরবর্তীতে ক্লাস শুরু করব। আপনারা একটু আপনাদের বন্ধুদের শেয়ার মেনশন করবেন, বন্ধুদের জানাবেন। আর এখন কি দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে অনেক ক্লাস হয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, নেটওয়ার্ক সমস্যা নেই। এই ফাইনাল ইয়ারের ক্লাসটা যখনই হয় তখনই নেটে প্রবলেম হয়ে যায়। এখন কি আপনারা স্পষ্ট দেখতে পারতেছেন বা শুনতে পারতেছেন কিনা একটু জানাবেন। যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা একটু আপনাদের শেষ পরীক্ষা যাতে ভালোভাবে হয় সেজন্য প্রস্তুতি নিতে হবে। আর আপনাদের যারা বন্ধু বান্ধবরা যারা এখনো পড়ে নেই তাদেরকে একটু কষ্ট করে জানিয়ে দেন ক্লাস হচ্ছে। আজকের ক্লাসটা করলে হয়তো বা তাদের বাঁচার উপায়টা, কারণ রিসার্চ ম্যাথোলজি তো 100 জনের মাঝে 99 জনই প্রাইভেট পড়ে না, পাস করবে কিভাবে? আবার ইংরেজিতে থিওরি লিখতে হয়। আপনার ফ্রেন্ডদের একটু আপনাদের ফ্রেন্ডদের একটু জানিয়ে দেন। আমি লিঙ্কগুলো দিয়েই ক্লাস শুরু করে দেবো, এখনই কিছুক্ষণের মাঝে ক্লাস শুরু করে দেব। আমার এখানে কমেন্টে অনেকেই বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। শর্ট সাজেশন যারা প্রাইভেট পড়ছেন তাদের কি শর্ট সাজেশন থেকে কমন পড়ছিল? বন্ডের এতগুলা বন্ড চ্যাপ্টার থেকে এতগুলো অঙ্ক, 2টা অঙ্ক দিছিলাম, আল্লাহর রহমতে হুবহু আসছে। বন্ডের ওই অঙ্কটা হুবহু আসছে। চ্যাপ্টার 3 থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছিল, 2টা অঙ্ক আছে চ্যাপ্টার 3-তে। সম্পূর্ণ চ্যাপ্টারের অঙ্কই 2টা আমার শিটে। 2টা যারা করছেন তারা তো কমপ্লিট, চ্যাপ্টার 3 থেকেও পাইছেন। তারপরে আপনার চ্যাপ্টার ইয়ে থেকে যে শর্ট সাজেশন যেগুলো দেওয়া হয়েছিল আল্লাহর মধ্যে সবগুলোতেই কমন ছিল। আপনারা কি কথা শুনতে পারতেছেন ঠিকভাবে? ক্লাস শুরু করে দিব কিছুক্ষণের মাঝে। হ্যাঁ, ক্লাস শুরু করে দিই। আপনারা একটু কষ্ট করে আপনাদের বন্ধু বান্ধবদের জানাই দিন। প্রশ্ন নিয়ে একটু আলোচনা করতে করতে আপনারা একটু শেয়ার মেনশন করেন। আর আপনাদের পরীক্ষা কেমন হলো সেগুলো একটু জানান। আপনাদের কোনো যে কোয়েশ্চেন থাকে প্রশ্ন নিয়ে সেটাও করতে পারেন, বা রিসার্চ ম্যাথোলজি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও করতে পারেন। কমেন্টে সবারই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, আমরা সি পার্টের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রথমে হলো 12 নম্বর অঙ্কটা, যেটা হলো শীটের আপনার পোর্টফোলিও যে শীটের, আমার যে প্রথম শীটের যে এই অঙ্কটা। এবারে যে পরীক্ষা হলো 4টা পরীক্ষা গেল আপনাদের। আমার শীটে যে প্রথম যে অঙ্কটা থাকে এই 2-1টার মধ্যে একটা চলে আসে। যেমন ওয়ার্কিং ক্যাপিটালও তো শীটের প্রথম অঙ্কটা চলে আসলো, এই যে অঙ্কটা আসলো। গুডউইলে যে অঙ্কটা দিয়েছিলাম শীটের প্রথমে 13 নম্বর অঙ্কটা, ওইটাও চলে আসছিল।
আচ্ছা, এখানে শুধু নাম্বারগুলো চেঞ্জ আছে কিছু, আর সবকিছু 4টা রিকোয়ারমেন্ট সেম টু সেম, কোনো পরিবর্তন নাই। এটা তো আপনাদের যারা ক্লাস করছেন তারা সবাই জানেন, মাত্র একটা সূত্র দিয়েই এই অঙ্কটা আমি শিখিয়ে দিয়েছিলাম। সবারই হওয়ার কথা, কেউ বাদ দেওয়ার কথা না, কারণ যারা ফ্রি টাকা দিয়ে পড়ে নাই তারাও এই ক্লাসটা ফ্রি পাইছে। প্রবলেম 13ও দেখেন, 13 হয়ে আপনাদের কিন্তু দাগাই দিছিলাম এই অঙ্কটাও। শর্ট সাজেশনে এই অঙ্কটাও ছিল, এটা না এই যে 13, 11 না 12 নাম্বারটা শর্ট সাজেশনে দিয়েছিলাম, কিন্তু এই অঙ্কটা আসছে। এখানে ওয়েট গুলো আমি কিন্তু আপনাদের ওয়েট শিখিয়ে দিছিলাম, ওয়েট হলো 0.5। হ্যাঁ, ওয়েট যদি দেওয়া না থাকলে দুইটা, যেহেতু ওয়েট 0.5 প্রশ্নে এটা দিয়ে দিছে উল্টা, তা আমাদের জন্য আর সুবিধা হয়েছে, ওয়েট ধরতে হয় নাই। আগে তো এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে লিখতাম, তারা ওয়েট দিয়ে দিছে এই অঙ্কে। এই অঙ্কটা সেম টু সেম আসছে, শুধু ওয়েটটা বাড়তি দিয়ে দিছে, আমাদের কাজ সহজ করে দিছে। 3টা রিকোয়ারমেন্ট আসছে, আমি তো আপনাদের 4টা শিখেছি। হ্যাঁ, আলফাও শিখেছি, আলফা আর আসে নাই। পরবর্তীতে হলো 14 নাম্বারটা হলো, আমি এটা দেখে আর কি অবাক হয়েছি, কারণ কি ওই বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টার তো অনেক অঙ্ক, ছোট ছোট অঙ্ক ভরা, আপনার বইয়ে দেখবেন 40, 50, 60টা অঙ্ক আছে বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টার থেকে। তো কেমনে কেমনে 2টা অঙ্ক দিলাম, যে জিরো কুপনের অঙ্কটা দিলাম, এই যে এটা দেখাই দিছিলাম, আর নিচে আরেকটা দিছিলাম, ওই যে এটা 13 নম্বরটা। আল্লাহ তাআলার রহমতে আপনাদের যারা একেবারেই খারাপ অবস্থা ছিল, এই অঙ্কটা তাদের বাঁচাবে। এই 2টা অঙ্ক, যে যাদের পরীক্ষা পাস নিয়ে টানাটানি ছিল, গত বছর পরীক্ষা প্রশ্ন গত বছর অনেক ইমপ্রুভ ছিল, এই 12 নাম্বারটা আর এই 14 নাম্বারটা শর্ট সাজেশন থেকে একেবারে হুবহু কমন, সহজও। এটা তো একটু কঠিন, 13 নাম্বারটা শর্ট সাজেশন ছিল, একটু কঠিন। আচ্ছা, 15 একটা বেসিক অঙ্ক আসছে, যারা আমার কাছে নিয়মিত ক্লাস করছেন সবাই পারছেন। কেন পারছেন বলে দিই আমি। এই যে 15 নম্বর যে অঙ্কটা, আপনাদের আমি যে রিস্ক এন্ড রিটার্নের যে ক্লাসগুলো করাইছি আর কি, চ্যাপ্টার 5 এর, এখানে দেখেন তো, এখানে যে ক্লাস করাইছি, এই যে এই অঙ্কটা 15 নম্বর, এখানে কি ডি এর মান দেওয়া আছে আর পিওর মান দেওয়া আছে, ঠিক না? পিওর মান দেওয়া আছে, এটা 2010 সালেরটা হলো এখানে পিও, আর 11 সালের টাকাটা হলো P1। এগুলো ভেঙে ভেঙে বেসিক বুঝাই দেওয়া হয়েছে। আর প্রবাবিলিটি দেওয়া থাকলে এই কিভাবে অঙ্কগুলো করতে হবে, সূত্র কি হবে, A to Z শিখিয়ে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু এই অঙ্কগুলো সাধারণত সাজেশনে নাই, যে আপনার ডিভিডেন্ড দেওয়া থাকলে এবং আপনার শেয়ারের মূল্য বছরের প্রথম এবং শেষে দেওয়া থাকলে যে এই সূত্রটা ব্যবহার হয়। কালকের ক্লাসে তো একজন জিজ্ঞেস করছিল, তখন বলেছিলাম D1 প্লাস ডি প্লাস P1 মাইনাস পিও, এই সূত্রের মাধ্যমে প্রথমে কি করতে হয়, রিটার্নটা বের করতে হয়। সবগুলো রিটার্ন দিচ্ছেন আপনি, হ্যাঁ থ্যাংক ইউ, মার্শাল্লাহ। এত কঠিনটা দিতে গেলেন কেন? এত প্রশ্ন কমন পড়ছে, যে কঠিনটা যাই দিলেন, খুব ভালো। 6টা প্রশ্নই তো কমন পড়ছে, তাহলে কঠিনটা যাই দিচ্ছেন, খুব ভালো করছেন। আচ্ছা, না এটা যে ছাত্র আমার ছবি দিছে, যারা ছবি তো অনেকেই দিছে, এই ছাত্র তো এটা আনসার করছে, এই 15 নম্বর অঙ্কটা আনসার করছে, খুব ভালো। রিস্ক এন্ড রিটার্ন চাইছে, আবার কি চাইছে, রিস্ক চাইছে। দেখেন তো আমার এই অঙ্কে রিটার্ন আছে কিনা, এই দেখেন, হাউ রিস্ক ইজ দ্য শেয়ার, হ্যাঁ, অ্যানুয়াল রেট অফ রিটার্ন। যারা বেসিক করছেন তাদের সবারই হওয়ার কথা। তারপরে আমরা যাচ্ছি 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্ক আপনাদের 2টা অঙ্ক সাজেশনে বলা হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট, বা এই অধ্যায়টা বড় অধ্যায়, 3টা অঙ্ক, মানে 2টা না 3টা অঙ্ক বলা হয়েছিল। এর মাঝে কালকে মনে বলে দিয়েছিলাম যে আপনাদের আরবিট্রেজ প্রসেস বাদ দিয়ে প্রয়োজনে এই মডেলটা করেন। কেন? মডেলের অঙ্ক আসার সম্ভাবনা আছে, তো এর এই অঙ্কটা আসলো। এই যে
ফিনান্সিয়াল ডিস্ট্রেস, এই যে এগুলো বারবার বলে দেওয়া হয়েছে। এই অঙ্ক ইম্পর্টেন্ট, এই যে এই অঙ্কগুলো এই 5 থেকে 6, 7 এগুলো কিন্তু এক ধরনের অঙ্কই, এক ধাতের অঙ্কই, একই সূত্র, শুধু এই ট্যাক্সগুলো যখন বাড়ে সূত্রের পরিমাণটাও বাড়ে। আমি ক্লাসে আপনাদের শিখিয়েছি, যেমন আপনার এই যে এখানে সূত্রগুলো তো লিখেই আছে। আমরা এই যে ট্যাক্স যখন থাকে না তখন তো এই যে এরকম অবস্থা থাকে, ট্যাক্স ছাড়া এরকম, শুধু ট্যাক্স থাকলে এই যে এটা আসে, আরো বাড়লে আরো আসে, বড় হইতে তো অনেক বড় হয়ে যায় ট্যাক্স যখন অনেকগুলা ট্যাক্স থাকে। যেমন ধরেন টিডি থাকলে সাইজ আস্তে আস্তে বড় হইতে থাকে। আচ্ছা, আপনার 6, 16 শেষ। আচ্ছা, 17 নাম্বার, এটাও শর্ট সাজেশনে ছিল আপনাদের লাস্ট অঙ্কটা। আমার শীটের শর্ট সাজেশনে কয়টা অঙ্ক ছিল? এই যে 6 নাম্বার অঙ্কটা ছিল, আর এই যে এটা ছিল, দুইটা। 6 আর 3 মনে হয় একই, সরি আমার 3 নাম্বার অঙ্কটা ছিল শর্ট সাজেশনে, আর ছিল 6 নাম্বারটা। 6 আর 3 কিন্তু সেম। 3 হলো আমি 4টা চাইছি, জেসন, শার্প, টেইনর। আর 6 ওরা বলতেছে শুধু শার্প আর টেইনর করলে হবে, জেসন করতে হবে না। তা আমি দিয়েছিলাম 3, আসছে 6। তার মানে 3 করলে 6-এর চেয়ে বেশি বাড়া যায়। এই ছিল পোর্টফোলিওর প্রশ্ন আর অঙ্কগুলোর সমাধান। যারা এই যে শীট আছে সেখান থেকে দেখে নিতে পারেন সমাধান, বা বই বা গাইডেও আছে। ইউনিভার্সিটির অঙ্কগুলো মোটামুটি রিপিট হয়েছে অনেক, যার ফলে গাইডের মাঝে ওই সমাধানগুলো আছে। আর এখানে শুধু কিন্তু একটু দেখেন, আপনারা যদি অঙ্ক মুখস্থ করে যান তাহলে বাঁচবেন না। কারণ কি, এই যে প্রশ্নে দেখেন, এটা কিন্তু ইন্ডেক্সের এই যে এই জায়গায় 1 দেওয়া, মানগুলো কিন্তু সব পরিবর্তন করেছে। অঙ্ক যে খালি বলে শীট দেন মুখস্থ করব, তাদের কিন্তু বাঁচার উপায় নেই। যে এটা 1, এটা কিন্তু এখানে 0 দেওয়া, হ্যাঁ এটা 0, এই মানগুলো সব চেঞ্জ করে দিছে। আশা রাখি আপনাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে। আজকে রিসার্চ মেথোলজি নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, আপনাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে কোনো কোশ্চেন আছে কি? আমি একটু কমেন্টগুলো দেখে নিতেছি এক নজর। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো। আপনার কে কোন কলেজ থেকে করতেছেন, ক্লাস করতেছেন জানাবেন, কোন এলাকা থেকে ক্লাস করতেছেন অবশ্যই জানাবেন। রিসার্চ মেথোলজি পাস করার উপায় কি স্যার জানতে চাইছে, এটা বলবো, এটার জন্যই তো সবাই ওয়েট করতেছে। আচ্ছা, ওবো স্যার ওয়াচিং। স্যার আজকে কি ভয়েস ঠিক আছে? কমেন্ট করেন তো, স্যাররাও দেখে অনেক সময় আমার ক্লাসগুলো। আচ্ছা, সাউন্ডে অনেক সমস্যা থাকে। আচ্ছা, আমার ছাত্ররা কি লিখছে? জি স্যার অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, 16 নাম্বারটা সলিউশন দেন। 16 নাম্বারের সলিউশন তো দিলাম মাত্র 16। এই 16 নাম্বারটা শীটের অঙ্ক, ওটা দেখেন, অনেক ভালো নাম হয়েছে। আচ্ছা, আমি করছি বাট মিলে নাই, আসলে দুর্ভাগ্য। শর্ট সাজেশন থেকে প্রতিবার এই অঙ্ক একর হুবহু কমন হয়ে যাইতেছে, তারপরেও আপনারা পারতেছেন না। আচ্ছা, একজন লিখছে রিসার্চ মেথোলজি গত কয়েকদিন আগে এডমিশন নিয়েছিলাম ফেসবুক গ্রুপে। আচ্ছা, হয়তো বা আপনার আইডি দুইটা, এই জন্য সমস্যা হইতে পারে। হ্যাঁ, আইডি একটা ইউজ করেন, যে আইডিতে ভর্তি হয়েছেন সেটা দিয়েই করেন। হ্যাঁ, আচ্ছা, মানিকগঞ্জ থেকে আপনার মোহাম্মদ রফিক ক্লাস করতেছেন। হবিগঞ্জ থেকে ক্লাস করতেছে, অনেকেই ক্লাস করতেছে, ধন্যবাদ। পরে আমি আবার কমেন্ট পড়বো। ঢাকা থেকে ক্লাস করতেছেন। এখন রিসার্চ মেথোলজি বাঁচার উপায় বলি। হ্যাঁ, রিসার্চ মেথোলজি 2টা অধ্যায়, এই জন্য ছাত্ররা প্রাইভেট পড়ে না। স্যার 2টা অধ্যায় কি আর পড়বো, এই জন্য পড়ি না। কিন্তু রিসার্চ মেথোলজি 2টা অধ্যায় পারার জন্য আপনাকে স্ট্যাটিস্টিক্সের 8টা অধ্যায় পারতে হবে। স্ট্যাটিস্টিক্সের 8টা অধ্যায় পারলে রিসার্চ মেথোলজি পারবেন। এখন স্ট্যাটিস্টিক্সের অধ্যায়গুলো তো খুব সুন্দর করে দেওয়া, যে ফার্স্টে আপনি হয়তো বা যখন সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছেন তখন স্যারে আপনাকে হয়তো এইভাবে শিখাইছে, ডাটা ক্লাসিফিকেশনের যত অঙ্ক আছে শিখিয়ে দিছে, এমনি এমনি এইগুলা আছে সিরিয়ালি সব শিখিয়ে দিছে। পরে মেজার অফ ডিসপারশন, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মিন, মিডিয়ান, মোড সব শিখিয়ে দিছে।
তারপরে আপনার ওই মেজার অফ ডিসপারশনের সব সিরিয়ালি সুন্দর করে সিকোয়েন্স অনুযায়ী শিখেছে। এখন রিসার্চ মেথোলজি বইতে দেখবেন একটা অঙ্ক থাকে ডাটা ক্লাসিফিকেশন, একটা থাকে আপনার কি বলে ওই সেন্ট্রাল টেন্ডেন্সি, একটা থাকে মেজার অফ ডিসপারশন, 3-4টা মিলে জগা খিচুড়ি করে একটা চ্যাপ্টার তৈরি করছে। রিগ্রেশন কোরিলেশন মিলে 6 নম্বর চ্যাপ্টার আর কি, এইগুলা মিলে 6 নম্বর চ্যাপ্টার। আর স্যাম্পলিং এবং হাইপোথিসিস মিলে একটা চ্যাপ্টার করছে। যার ফলে কেউ যদি এইভাবে না শিখে, যেমন স্যাম্পলিং এর সবগুলো ক্লাস একসাথে, হাইপোথিসিস সবগুলো ক্লাস একসাথে, রিগ্রেশনের সবগুলো নিয়ম একসাথে, কোরিলেশনের সবগুলো নিয়ম একসাথে, এইভাবে যদি না শিখে এলোমেলো গাইড থেকে যদি শিখায় দেওয়া যায় তাহলে একটা অঙ্ক মাথায় ঢুকবে না। এই জন্য আমি কি করছিলাম, স্যাম্পলিং এর জন্য এরকম ভাবে শীট তৈরি করে সব অঙ্ক 5টা অঙ্ক করাইছি। তারপরে আপনার হাইপোথিসিসকে 3 ভাগ করছি, জেড টেস্ট, টি টেস্ট, তারপরে কাই স্কোয়ার টেস্ট, হ্যাঁ, যেগুলো সিলেবাসে আছে সব A to Z। এরপরে আপনার ডাটা ক্লাসিফিকেশন এর অঙ্কগুলো একসাথে নেওয়া হয়েছে। এরপরে সেন্ট্রাল টেন্ডেন্সির অঙ্কগুলো একসাথে নেওয়া হয়েছে, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স যা আছে A to Z একসাথে নেওয়া হয়েছে। নিয়ে শীট বানিয়ে আপনাদের পড়াইছি। এমনকি আপনাদের সিলেবাসে ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটাও আছে, আপনারা দেখবেন ব্যতিক্রম গাইডে নাই কিন্তু বইতে আছে। তো ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটাও এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ শীটে আপনার 100% অঙ্ক দেওয়া আছে, বইয়ের অঙ্কের চেয়েও বেশি দেওয়া আছে, 100-র উপরে % দেওয়া আছে না। হ্যাঁ, এইগুলা সারা বছর আমি পড়াই দিছি যাতে প্রশ্ন কঠিন হলে আপনি দিতে পারেন। আপনাদের এখন কালকে আগামী দিনে পাস করার উপায়টা নিয়ে একটু আলোচনা করতেছি, যে এখন কিভাবে পাস করবেন। আমি একটা অক্ষরও পড়ি নাই বা এত পড়ার তো সময় নেই যে এখানে 8টা অধ্যায় পড়ার সময় নেই। আর আমাদের উপায়টা কি? উপায়টা হলো, এখানে একটা সুবিধা আছে, অঙ্ক অনেক কম আসে পরীক্ষায়, অঙ্ক অনেক কম আসে। ধরেন আমরা যদি লাস্ট 5 বছরের কোয়েশ্চেনগুলো দেখি, বড় প্রশ্ন 2টা আসে 10-20 নাম্বারের, ছোট প্রশ্ন 2টা আসে 4-8 নাম্বারের, সর্বোচ্চ থাকে 28 নাম্বার। এটা একটা সুবিধা। সি পার্টের সর্বোচ্চ নাম্বার আসে হলো 20, বি পার্টের সর্বোচ্চ ম্যাথ আসে হলো 8। খুব বড় সুবিধা এটা। এটা হলো ম্যাথ। আর থিওরি আসে, বাকি 6টা থিওরি থাকে, 8টা করে প্রশ্ন থাকে, আপনারা তো জানেন। বি পার্টেরও এরকম থিওরি আর ম্যাথের এই অবস্থায় আছে, আপনার 4 করে 6টা। এখন এই পর্যন্ত 100 জনের মাঝে 1% লোকও মনে হয় না শুধু থিওরি দিয়ে রিসার্চ মেথোলজি পাস করতে পারছে। এখন প্রশ্ন, হোয়াই, কেন? আমি যদি 180 নাম্বার থিওরি দিয়ে আনসার করি, কেন আমি পাস করতে পারবো না? কেন পারবেন না? আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্রের কাছে থিওরির চেয়ে অঙ্ক সহজ লাগে। আবার বিশেষ করে যে ইংরেজিতে থিওরি লেখা হয়, যে একজনের বলা হয় তুমি এক কাজ করো, একটা প্যারাগ্রাফ লিখে দাও, অথবা তুমি একটা অঙ্ক শিখা স্যারের কাছে একটা অঙ্ক শিখে যত কঠিন হোক এই অঙ্কটা দেখাই দিলে, 1বার বা 2বার দেখাই দিলে এই অঙ্কটা করবা অপশন 1, ওইটা দিয়ে তোমার চাকরি হবে BCS। 1 অপশন হলো একটা ম্যাথ দিব, এটা করবা, আর একটা প্যারাগ্রাফ লিখবা ইংরেজিতে। 100 জনের মধ্যে 100 জনের বলছে স্যার আমি ম্যাথটা করি, ইংরেজিটা একটু দূরে থাক আমার কাছ থেকে। তা আপনি ম্যাথ পারেন না বলেই তো ইংরেজিতে 80 নাম্বার ইংরেজিতে লিখে আসছেন, ম্যাথ পারেন না বলে লিখে আসছেন। এমন না যে আপনি ম্যাথে PhD হয়েছেন, এখন ম্যাথ বাদ দিয়ে ইংরেজিতে থিওরি লিখতেছেন, এরকম কেউ আছে? আর যে ম্যাথ পারে না সে যে ইংরেজি পারে খুব ভালো, সেটাও সম্ভব না। যে একজন স্টুডেন্ট অ্যাকাউন্টিং এর ম্যাথ পারে না কিন্তু ইংরেজি খুব ভালো লিখতে পারে, এরকম পাওয়া যাবে না বাংলাদেশে একটাও। অ্যাকাউন্টিং অঙ্ক পারে না, অ্যাকাউন্টিং অনার্স মাস্টার করে ফেলছে, ইংরেজি ভালো লিখতে পারে একটাও নাই। তো এই জন্য এইসব কারণে
স্যাররাও বুঝে আর আপনিও বুঝেন যে আমি অঙ্ক করি নাই, প্রাইভেট পড়ি নাই, কিছু করি নাই, আমি 80 নাম্বার থিওরি দিয়ে আসলাম বানায় বানায়, আর স্যাররা তখন বুঝে যায় যে ওই লোক কিছুই পড়ে নাই। আর রিটেনটা দেখলেই তো বুঝে, 2-4টা লাইন দেখলে যে কি লেখছে। তো এই জন্য এই পর্যন্ত একজন স্টুডেন্টও নাই বলতে পারবে যে সব থিওরি দিয়ে আসছি, একটা অঙ্ক দিইনি, পাশ করে আসছি, একটা পাওয়া যাবে না। তা আপনাকে পাশের জন্য ম্যাথ দিয়ে আসতে হবে। 28 নাম্বার, ওর মধ্যে 20 নাম্বার হলো ম্যাথ দিয়ে আসবেন, একটা দুইটা হলো ম্যাথ দিয়ে আসবেন। কেউ যদি 28 নাম্বার ম্যাথ দিতে পারেন কনফার্ম পাস করবেন, কনফার্ম, কোনো ইয়ে নেই। 28-এ তো 28 পাবেনি, বা স্ট্যাটিস্টিক্স এর ম্যাথ নাম্বার কাটার কোনো অপশনই নেই। আর থিওরি তো এই যে এগুলো থেকে দিতে পারতেছেন, এ পার্ট, বি পার্ট, সি পার্ট। এখন 28 নাম্বারের ম্যাথ কমন পাওয়ার জন্য আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসবে। কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনার, আমি একটা গ্যারান্টি দিতে পারবো, হাইপোথিসিস নামে যে চ্যাপ্টারটা আছে এখান থেকে 10 নম্বরের কোশ্চেন আসতে পারে, আর বাকি এই যে চ্যাপ্টারগুলোতে যে কোনটা থেকে প্রশ্ন আসতে পারে। বিলিভ করেন না? চলেন যাই। এটা একটা সালের কোশ্চেন, এটা কত সাল দেখি আমরা, লেটেস্ট সালে যাই আর কি, লেটেস্ট সালে সর্বশেষ। এটা হলো 2023-এর কোশ্চেন। কোশ্চেনে যাচ্ছে আর কি, 2019 আছে, 19-এর কোশ্চেনটাই দেখি। 2019 সালের কোশ্চেন, প্রশ্ন আসছে এখানে, আমরা দেখতেছি এই যে হাইপোথিসিস থেকে একটা অঙ্ক আসছে। এইটা হলো সেন্ট্রাল কি বলে, পাই ডায়াগ্রাম, মানে ডাটা ক্লাসিফিকেশন থেকে একটা অঙ্ক আসছে। অর্থাৎ এই দুই চ্যাপ্টার থেকে অঙ্ক আসছে, এটা থেকে আর এটা থেকে। এরপরে আমরা দেখতেছি এটা হলো আসছে হলো রিগ্রেশন থেকে আসছে। আমরা তো বুঝে নিলাম এইটা থেকে আসে। এটা কত সাল দেখলাম? এটা দেখলাম হলো 19 সাল, মাত্র 2টা চ্যাপ্টার এইটা থেকে আসে। আচ্ছা 20 সালের প্রশ্নে যাই, যে মানে ভাবলাম যে এই 3টা চ্যাপ্টার করে গেলাম, পরীক্ষা এটাই আসবে। ডাটা ক্লাসিফিকেশন থেকে একটা আসছে। তারপরে হলো এটা 9 নম্বর অঙ্ক, 20 সালের ডাটা ক্লাসিফিকেশন। আর ইয়ে থেকে আসছে, কি বলে, 17 রিগ্রেশন থেকে, না কি বলে হাইপোথিসিস থেকে আসছে। আর অঙ্ক আসে নাই। আমরা 21 সালের কোয়েশ্চেন যাচ্ছি। 21 সালে দেখতেছি আমরা কোয়েশ্চেনে আসছে হলো এই যে এটা দেখেন, এটা আসছে ইয়ে থেকে, মিন বের করো, গ্রাফিক্যাল মোড, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড। তারপরে সেন্ট্রাল টেন্ডেন্সি করতে হবে, বিগ সিটি মানে হাইপোথিসিস থেকে আসবে, কিন্তু এরপরের প্রশ্নটা কোন জায়গা থেকে আসবে এটা কেউ গ্যারান্টি দিতে পারে। এটা আসছে 2022 সালে স্যাম্পলিং থেকে কোয়েশ্চেন আসছে। তারপরে আসছে হলো আপনার হাইপোথিসিস থেকে আসবে একটা অঙ্ক, কিন্তু বাকি যে একটা অঙ্ক কোন জায়গা থেকে আসবে, এই যে এটা আসছে হলো ইয়ে থেকে, কোরিলেশন থেকে, এটা আসছে হাইপোথিসিস থেকে। সো আপনি কোনো গ্যারান্টি দিতে পারতেছেন না কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এখন যাদের অবস্থা খুব খারাপ, হাইপোথিসিসটা খুব ভালো করে পড়েন, তারপরে 10 নাম্বার এখান থেকে পাবেন। পরবর্তীতে এখান থেকে এই যে কম দিয়েছি না সাজেশন, এই সাজেশন থেকে পড়েন, শর্টকাটে পড়েন। আর যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা সুবিধা আছে, আমি আজকে আপনাদের 3টা ক্লাস দিব, সলভ ক্লাস, স্পেশাল ব্যাচের 3টা সলভ ক্লাস হয়েছে, আরো 3টা হবে। আজকে একটা হইতেছে, এই স্পেশাল ব্যাচে 6টা ক্লাস করবেন, এই 6টা ক্লাস করবেন। আর যদি মন চায় আমি যে ইনস্ট্রাকশন দিব, যে হাইপোথিসিস চ্যাপ্টার বা কিছু অঙ্ক দিব, ওইগুলো করে যাবেন, ইনশাল্লাহ আপনার 2টা অঙ্ক কমন পড়ে যাবে। এই 6টা ক্লাসে শর্টকাট আছে, শর্টকাট টেকনিক আছে, এই শর্টকাট টেকনিকগুলো পড়ে যাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তা আজকে একটা অঙ্ক হইলো করে দিই, যেহেতু আপনারা উপস্থিত হয়েছেন অনেকেই।
ও আরো কথা আছে এখানে, থিওরি বিষয়ে এটা আলোচনা করি। অঙ্ক তো আপনার হাইপোথিসিস কনফার্ম, কিন্তু এইগুলা থেকে কোনটা থেকে আসবে এটা কোনো কনফার্ম না। তাহলে থিওরি কি লিখবেন? থিওরি যে যারা পারেন না, থিওরি যারা অনেক কম পারেন তাদের জন্য ওই যে বিজনেস কমিউনিকেশনের টেকনিক ইউজ করতে পারেন, যে প্রিফিক্স প্রথমে ভূমিকা লিখতে হয় কিভাবে এখান থেকে শিখে নিতে পারেন। আপনি আপনার বই থেকে বিজনেস এই রিসার্চ ম্যাথোলজি বই থেকে প্রিফিক্স, এখানে তো আমি 4টে দিচ্ছি, আপনি আপনার বই থেকে 4-5টা এরকম প্রিফিক্স বানায় নেন। পজিটিভ বা উদ্দেশ্য, অবজেক্টিভ বা অ্যাডভান্টেজ, সুবিধা, হ্যাঁ ভালো দিক যদি থাকে কোনো প্রশ্নের, এরকম পয়েন্ট আপনার রিসার্চ মেথোলজি বই থেকে খুঁজে নেন, 15-20টা পয়েন্ট, ওইগুলো মুখস্থ করে নেন। প্রশ্নে যেটা আসবে ওই পয়েন্টগুলো আপনি ব্যবহার করবেন। অসুবিধা, যদি কোনো প্রশ্নে অসুবিধা থাকে, নেগেটিভ দিক চায়, তাহলে কিছু পয়েন্ট আপনি বানায় নেন, বানায় সেগুলো মুখস্থ করে নেন, প্রশ্নে যে আসবে ওইটাই দিবেন। কিছু উপাদান শিখে নেন, কিছু আইটেম, যে সুবিধা অসুবিধা ছাড়া অন্য কিছু আসলে এগুলো দিবেন। পার্থক্য বিষয়গুলো এখানে দেওয়া আছে, পার্থক্য কয়েকটা শিখে নিতে পারেন আপনি, হ্যাঁ এইভাবে পার্থক্য লেখা যায়। তারপরে পয়েন্টের ভিতরে আমি এখানে অনেকগুলো পয়েন্টের ভিতরের অংশ, কারণ পয়েন্টটা লিখে দিলেই তো হবে না, ভিতরে তো কিছু লিখতে হবে, আপনারা চাইলে এই পয়েন্টগুলো ইউজ করতে পারেন পয়েন্টের ভিতরে। আবার আপনার বই থেকে কিছু পয়েন্ট নিতে পারেন, এগুলো তো বিজনেস কমিউনিকেশনের পয়েন্টের ভিতরের কথা। আপনি রিসার্চ মেথোলজি বইয়ের পয়েন্টের ভিতরের কথা কিছু আপনারা শিখে নিতে পারেন বই থেকে। পরে আপনার অসুবিধার পয়েন্টের ভিতরের কথাগুলো এখান থেকে লিখে নিতে পারেন। ফিনিশিং, কনক্লুশন বা ফিনিশিং, উপসংহার, এখান থেকে শিখে নিতে পারেন। এই টেকনিক ব্যবহার করে বাংলাদেশে কয়েক লক্ষ স্টুডেন্ট ইংরেজি সাবজেক্টগুলো, বিজনেস কমিউনিকেশন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, রিসার্চ ম্যাথোলজি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মতো সাবজেক্টগুলোতে থিওরি লিখে পাশ করে আসছে। তা আপনিও অঙ্ক দেওয়ার পরে ওই টেকনিকে থিওরিগুলো শিখতে পারেন, যদি মাথায় ইংরেজি কম ঢুকে। আর যদি ভালো ইংরেজি শিখতে পারেন তাহলে তো ওইটার দরকার নেই, টেকনিক শর্টকাট টেকনিকের দরকার নেই। আচ্ছা, আপনারা যেহেতু উপস্থিত হয়েছেন, একটা অঙ্ক আমি করাই দিই। হ্যাঁ, সলভ ক্লাসে আমি এই পর্যন্ত ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো করাই দিছিলাম, এই পর্যন্ত করানো হয়ে গেছিল, 2015 সাল পর্যন্ত করানো হয়েছিল। এমনি তো ডিটেলস A to Z আমার করানো হয়ে গেছে। এরপরও আপনাদের ইউনিভার্সিটি থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাই দিচ্ছি, কারণ মূল ক্লাসে ইউনিভার্সিটির অঙ্কগুলো আমি করাইনি আপনাদের। আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত মনে করানো হয়েছিল 3টা ক্লাসে। 4 নাম্বার ক্লাসে আজকে এই 17 নম্বর অঙ্কটা নিয়ে, 16 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। এটা কত সালের অঙ্ক? এটা সালটা হলো 2015 সাল। যারা নিউ 4th ইয়ারে আছেন তাদের ক্লাসটা একটু পরে 5-10 মিনিট পরে শুরু করতেছি। পরীক্ষার্থীদের একটা ক্লাস হচ্ছে আর কি, একটু ওয়েট করেন। 16 নম্বর অঙ্কটা, এটা বলতেছে ফ্রম দ্য ফলোইং ডাটা ডিটারমিন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কমেন্ট অন ইউর রেজাল্ট। বলছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করে দেখাও এবং কমেন্ট করো। আমরা কোরিলেশনের জটিল থেকে জটিলতম অঙ্ক শিখছি, হ্যাঁ চ্যাপ্টার থেকে, যেমন কোরিলেশন চ্যাপ্টারটা বের করি, অনেক কঠিন কঠিন অঙ্ক শিখছি, কিন্তু আপনার যে রিসার্চ ম্যাথোলজিতে অঙ্কগুলো আসে অনেক ইজি। এটার প্রমাণই হলো এটা। যেমন আমি কোরিলেশন চ্যাপ্টারটা বের করতেছি, যে কোরিলেশন থেকে অনেক অঙ্ক করছি, তারা বলছে এই সংখ্যাগুলো দিয়ে বলছে কোরিলেশন বের করো, এই সংখ্যাগুলো দিয়ে বলতেছে কোরিলেশন বের করো এবং কমেন্ট করে দেখাও। তা আমি কোরিলেশনের সূত্র শিখছি, এটা কোরিলেশনের সূত্রটা এটা শিখছি, মুখস্থ করছি, ধরে নেন। এই সূত্রটা আগে লিখতেছি, যেহেতু কোরিলেশন বের করতে বলছে, যে কোরিলেশন বের করতে বললো, সূত্রটা আমি লিখে পরবর্তীতে অঙ্কটা আমি শুরু করতেছি। আপনারা এটা ইয়েতে পাবেন, ইউনিভার্সিটি কোয়েশ্চেনে পাবেন। ইউনিভার্সিটি কোয়েশ্চেন 2015 সালে আসছে, 15 সালের 16, 2018 সালের 15, 2000, এছাড়া অন্য সাবজেক্ট ম্যানেজমেন্ট, তারপরে হলো ডিইউ, বিভিন্ন সালে ওই কোয়েশ্চেনটা আসছে। কোরিলেশন চাইছে তারা, কোরিলেশন চাইলে আমি আপনাদের একটা সূত্র শিখিয়ে দিয়েছিলাম, সামনে লিখবেন XY সামেশন, এই যে X
সামেশন ওয়াই বাই এন, আর এখানে লিখবেন হলো রুট ওভার দিবেন, দিয়ে এই কথাগুলো একটা একটা করে লিখবেন, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। ক্লাস করলে আমি এটার সূত্র মুখস্থ করার একটা উপায় শিখিয়ে দিয়েছিলাম, ক্লাস করলে সেটা পাবেন। এখন এই আইটেমগুলো এখানে দেওয়া আছে, সবগুলো মান কোথায় দেওয়া আছে, এই জায়গায়। যেমন এক্স ওয়াই এর মান হলো 125, শুধু এক্স এর মান 15, শুধু ওয়াই এর মান 25, এক্স স্কোয়ার মান 33, ওয়াই স্কোয়ার মান 40, এন এর মান 4। আমি এইগুলা একটু বাম পাশে লিখে নিতেছি হিয়ারে। সামেশন এক্স ওয়াই 125, সামেশন এক্স শুধু 15, সামেশন ওয়াই 25, সামেশন এক্স স্কোয়ার 33, সামেশন ওয়াই স্কোয়ার 40, এন এর মান 4। এই মানগুলো এই জায়গায় বসাই দিয়েছি। সামেশন এক্স এর মান হলো 15, 25, এন এর মান 4, সামেশন এক্স স্কোয়ার এর মান হলো 33, শুধু এক্স এর মান হলো 15 স্কোয়ার, নিচে হলো 4। এই মানগুলো এখান থেকে দেখে দেখে লিখতেছি। ক্যালকুলেশনটা দেখালাম না, বই থেকে একটু দেখে নিন। আনসারটা মনে আসবে হলো 0.06। কমেন্ট করতে বলছে, আমি আপনাদের একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম কমেন্টের। লিখছিলাম হলো দেয়ার ইজ পজিটিভ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। দেয়ার ইজ পজিটিভ কোরিলেশন, যে যোগ আসে পজিটিভ, বিয়োগ আসলে নেগেটিভ। দেয়ার ইজ নেগেটিভ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এভাবে কমেন্ট দিয়ে দিলেই 10 নম্বরের কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। এটা কি কত, 16 নম্বর সি পার্টের অঙ্ক। এরকম সহজ সহজ অঙ্ক আসে, হয়তো আপনি পড়েন নাই বা পড়েন না, সেজন্য আর কি জানেন না। আচ্ছা, কয়টার সময় ক্লাস হবে এটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব, কারণ যদি আমি ইয়েটা কি বলে এখন জানাই দিই টাইমটা, দেখা যায় কি আপনাদের জুম লিঙ্কটা তো এক থাকে, ওই জুম লিঙ্কটা ব্যবহার করে ধরেন এক সাবজেক্টে ভর্তি হয়েছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, 5টা সাবজেক্ট পড়ে ফেলছে, এরকম ফাঁকিবাজ স্টুডেন্ট হাজার হাজার। হ্যাঁ, এক সাবজেক্টে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে ম্যাথের 20 জন স্টুডেন্ট, একজন ফি দিয়ে 20 জন প্রাইভেট পড়ে ফেলছে। হ্যাঁ, এরকম হাজার হাজার আছে। এই জন্য পরীক্ষার আগে ক্লাসগুলো র্যান্ডমলি টাইমে হয়, আর স্পেশাল ব্যাচের ক্লাসের শর্ট সাজেশনগুলো র্যান্ডমলি দিই আমি, যাতে আপনারা যারা টাকা দিয়ে পড়তেছেন তারাই বেশি উপকার পান। ঠিক আছে, আর আপনাদের ক্লাসে আমি জিনিসগুলো ভেঙে ভেঙে সবকিছু বুঝাই দিই। যেমন এই যে যারা প্রাইভেট পড়ছেন এখানে সব পারেন, এই সব ভেঙে ভেঙে সব বুঝাই দিচ্ছি। প্রশ্ন কঠিন হলে আপনাদের কোনো সমস্যা হবে না। যেমন এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়তেছেন, ওয়ার্কিং ক্যাপিটালে কিন্তু কোনো নেগেটিভ রিভিউ নাই যে আমার কাছে প্রাইভেট পড়ে তার ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অনেক টিচারের কাছে পড়ে অনেকে কান্নাকাটি করে বেরিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল পরীক্ষা দিয়ে। কারণ কি, এখানে যারা A to Z পড়ছে তাদের রেজাল্ট খুব ভালো, কিন্তু যারা A to Z পড়ে না, ফাঁকিবাজি করে, চুরি করে পড়ে, তাদের তো ভালো কিছু হবে না, ঠিক না? এই জন্য র্যান্ডমলি টাইমটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকলো। আপনাদের মাঝে যদি এমনও অনেকে আছে যারা ভর্তি হন নাই, এখনো ফ্রি ক্লাসগুলো দেখতেছেন, তাদের ভর্তি হওয়ার সুযোগ আছে, কারণ মাঝখানে যে 2 দিন সময় আছে, রিসার্চ মেথোলজির বইটা আপনি শেষ করতে পারবেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই, রিসার্চ মেথোলজি গাফিলতি করবেন না। কারণ কি, এটাতে ইংরেজিতে সবকিছু লিখতে হয়, বাই চান্স ফেল করলে ইয়ার লস হয়ে যাবে, 1 বছর শেষ হয়ে যাবে। যেমন আজকেও এক ছাত্র ফোন দিয়েছিল, সে রিসার্চ মেথোলজিতে ইমপ্রুভমেন্ট দিবে। হ্যাঁ, এরকম অনেক ছাত্রদের ইমপ্রুভমেন্ট চলে আসে, এই জন্য কোর্স করে নিতে পারেন, 2 দিনে শেষ করা যাবে। আপনাদের কোয়েশ্চেন আজকে নিব না, কালকের ক্লাসে আপনাদের কোয়েশ্চেন নিব এবং অঙ্ক করাই দিব। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।